সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। ডায়াবেটিস এমন একটি জটিলতা যেটি সারা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে এবং আমাদের পরিবারে এমন কোনো সদস্য পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত নেই। তবে একটি সময় পর্যন্ত আমরা দেখতাম বয়োজ্যেষ্ঠরা কেবলমাত্র ডায়াবেটিস রোগে আক্রান্ত। যদিও সময়ের প্রেক্ষাপটে এখন পরিস্থিতি খানিকটা বদলেছে, তবে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটা বাবা মা ডায়াবেটিস রোগে আক্রান্তের ঝুঁকিতে তুলনামূলকভাবে অনেকখানি এগিয়ে রয়েছে এবং দেখা যায় প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো বাবা কিংবা মা কিংবা দুজনেই ডায়াবেটিস রোগে ভুগছে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে বাড়তি সচেতনতা মেনে চলা কতটুকু জরুরি, কী বা করতে পারে? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বয়স্ক ব্যক্তিদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার একেএম আমিনুল ইসলাম, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত। স্যার, খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে শুরু করছি আলোচনা। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তি ডায়াবেটিস রোগে ভুগছে। একটু জানতে চাই যে বয়স্ক ব্যক্তিরা আসলে ডায়াবেটিস রোগে আক্রান্তের ঝুঁকিতে কী কারণে এগিয়ে থাকে? আপনি ঠিকই বলেছেন, আসলে ডায়াবেটিস ক্যাম্প হচ্ছে গ্লোবাল প্যান্ডেমিক। বিশ্বজুড়ে আসলে এই রোগের আধিক্য অনেক বেশি এবং আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশেও প্রায় 1.5 কোটি রোগী ডায়াবেটিস আক্রান্ত এবং ধারণা করা হয় যত রোগী আক্রান্ত মানে যেগুলো নির্ণয় হয়নি সেসব রোগীর সংখ্যা প্রায় সমপর্যায়ে। তার মানে আমরা ধারণা করতে পারি প্রায় 3 কোটি মানুষ হয় ডায়াবেটিস আক্রান্ত অথবা তারা প্রি ডায়াবেটিসে আছেন। আর বয়স্ক ব্যক্তিদের কথা বলেছেন, আপনার কথা আপনি আগেই বলেছেন, আসলে আগে এটাকে বয়স্কদের রোগ বলা হতো, বাট এখন কিন্তু আর ডায়াবেটিসকে বয়স দিয়ে বেঁধে রাখা যাচ্ছে না। কারণ আমরা এখন দেখছি যে অল্প বয়সে, বিশেষ করে 15-20 এই বয়সের মধ্যে অনেকে ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। তো আপনি যতটাই বলেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস ঝুঁকিটা বাড়ে। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আসলে বয়সের সঙ্গে সঙ্গে তার ঝুঁকিটা বাড়ছে। কেন বাড়ছে এর পেছনে কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আমাদের আসলে আপনি জানেন যে ইনসুলিন তৈরি করে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল। আচ্ছা, দেখা যায় নানা কারণে আমাদের বয়সের সাথে সাথে বিটা সেল উৎপাদন ক্ষমতা কমতে থাকে এবং একটা পর্যায়ে এমনভাবে চলে যায় যে শরীরের জন্য যে পরিমাণ ইনসুলিন দরকার সেই পরিমাণ ইনসুলিন শরীর তৈরি করতে পারে না, তখনই কিন্তু আপনার ডায়াবেটিসের একটা সম্ভাবনা দেখা দেয়। এর বাইরেও আছে যে বয়সের সাথে সাথে মানুষের কর্মক্ষমতা কমে যায়, মানুষের কর্মট যে জীবন সেটা থেকে সে হয়তো দূরে থাকে, অনেকের ওজন বেড়ে যায়। আর আপনি একটা জিনিস আপনি মনে রাখবেন যে ডায়াবেটিস কিন্তু আপনার কর্মঠ থাকার সাথে অনেকটাই সংশ্লিষ্ট। মানে আপনি যত কর্মঠ জীবনযাপন করবেন আপনার ডায়াবেটিস ঝুঁকি ততটা কমবে, আবার আপনি যত নিষ্ক্রিয় জীবনযাপন করবেন আপনার ডায়াবেটিস ঝুঁকি বাড়বে। তো বয়সে দেখা যায় অনেকেই তখন যারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন তারা নিষ্ক্রিয় জীবনযাপন করছেন, যার ফলে কিন্তু তাদের ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তো এইসব কারণে আসলে মূল কারণ যেগুলোর কারণে ডায়াবেটিস বয়স্ক রোগীদের ক্ষেত্রে একটু বেশি সম্ভাবনা থাকে। আচ্ছা স্যার, একটি বিষয় এক্ষেত্রে আমরা তো বলছি যে রিটায়ার্ড পার্সন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ঝুঁকির কারণে বেশি, কারণ তারা কায়িক পরিশ্রম করছে না। সেক্ষেত্রে নিয়মিত এক্সারসাইজ করাটাকে কতটুকু গুরুত্ব দেবেন এবং কোন টাইমে এক্সারসাইজ করবে এবং সেটা কতক্ষণ কত সময় পর্যন্ত? আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এই জন্য বলা হচ্ছে ডায়াবেটিসকে প্রিভেনশনের কথা আমরা বলছি, প্রতিরোধের কথা বলছি। আর প্রতিরোধের ক্ষেত্রে মূল মন্ত্রই হচ্ছে আপনাকে সক্রিয় জীবনযাপন করতে হবে এবং আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। আপনার জীবনযাপন পদ্ধতির এমন কিছু পরিবর্তন আনতে হবে যেটা আপনার স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খুব জরুরি। এর মধ্যে আপনি যেটা বলেছেন শারীরিক পরিশ্রম। এখন আমাদের দেশে যদি আমরা শারীরিক পরিশ্রমের কথা বলি, একটা মানুষের কমপক্ষে যদি 30 মিনিট উনি জোরে হাঁটেন তাহলে কিন্তু তার সারাদিনে ডায়াবেটিস ঝুঁকি অনেকটাই কমে যায়। এর বাইরে যদি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার খাদ্যাভ্যাস আপনার জীবনযাপন পদ্ধতির মধ্যে এমনভাবে করতে পারছে তার ওজন কোনোভাবেই বেড়ে না যায়, কারণ ওজন কিন্তু ডায়াবেটিস জন্য ঝুঁকির একটা মূল কারণ। কাজে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, হাঁটাহাঁটি করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার সেটা আপনাকে গ্রহণ করতে হবে, সুষম খাবার। আপনি কোনো খাবারকে বাদ দিয়ে খাবেন আবার কোনোটাকে বেশি খাবেন এরকম না। আসলে যেটুকু প্রয়োজন শরীরের জন্য, কার্বোহাইড্রেট যেটা দরকার, আপনার চর্বিজাতীয় খাবার যেটা দরকার, প্রোটিন যেরকম দরকার সেভাবে আপনাকে খেতে হবে। নিঃসন্দেহে স্যার, আমরা দু ধরনের ডায়াবেটিস রোগী পেয়ে থাকি। একটি হলো যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছে এবং অনেক ক্ষেত্রে ডায়াবেটিসটি অনিয়ন্ত্রিত। আবার আরেক ধরনের অভিভাবক থাকে বা বাবা মা থাকে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের মধ্যে আসলে ডায়াবেটিস রোগে তারা ভুগছে বিষয়টি তারা জানেই না, কোনো একটি জটিলতা নিয়ে তারা শনাক্ত হয়েছে বা ধরা পড়েছে জটিলতার কারণে। একটু জানতে চাই যে আর্লি স্টেজে ডায়াবেটিস শনাক্তকরণের জন্য বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেবেন? আসলে ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে এটার সিমটম থাকে না,
হ্যাঁ, এটাকে তার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস রোগী জানছেন না যে ওনার ডায়াবেটিস হয়েছে। এই জন্য ডায়াবেটিস আমাদের খুঁজতে হয়, এবং খোঁজার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখি। একটা তো অবশ্যই আপনি যেটা বলেছেন বয়স, তার মধ্যে কারো ওজন বেশি কিনা, যার ওজন বেশি তার ডায়াবেটিস সম্ভাবনা থাকবে। আর যাদের পারিবারিক ইতিহাস আছে ডায়াবেটিসের, হয়তো বাবা মার আছে, ভাইয়ের আছে, দাদা দাদি ছিল, নানা নানি ছিল, পারিবারিক ইতিহাস যারা থাকে, যারা নিষ্ক্রিয় জীবনযাপন করছেন, তাদের কায়িক পরিশ্রম নেই, তারপর যারা সুষম খাদ্য গ্রহণ করছেন না, দেখা যাচ্ছে যে বাইরের খাবার দাবার বেশি গ্রহণ করছেন, তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুঁজতে হবে। এই জন্য যাদের যদি তার কোনো লক্ষণ নাও থাকে, তারপরে আমরা তাদেরকে রুটিন চেক আপের মধ্যে নিয়ে এসে তাদেরকে আমরা ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আছে কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আমরা বলি যে যখনই আপনার বয়স 40 হয়ে যাবে, আপনার যদি ডায়াবেটিস নাও থাকে, আপনাকে অবশ্যই নিয়মিত ডায়াবেটিসের পরীক্ষা করাতে হবে। আপনারা যখন পরামর্শ দেন যে ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছে, আবার অনেকের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে চলাফেরার পরামর্শ দেন আপনারা। সেক্ষেত্রে টার্গেট লেভেল কত, যে কত থেকে কত থাকার পরামর্শ দেবেন? আমরা যখন ডায়াবেটিস, আপনি যেটা বলেছেন যে ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণের কথা বলি, তখন আমরা আসলে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর ভিত্তি করে আমরা নিয়ন্ত্রণের যে আমাদের টার্গেট সেটাকে আমরা পরিবর্তন করি। যেমন আমরা যখন একটা তুলনামূলক কম বয়স্ক ডায়াবেটিস রোগী পাই, তার জন্য কিন্তু আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করার কথা বলি, 6.5 বা তার নিচে রাখার কথা বলি। আবার সাধারণ রোগী যারা হয়তো অত কম বয়স্ক নন এবং যাদের কোনো জটিলতা নেই, তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনার HbA1c বা 3 মাসের 7 থাকাটা যথেষ্ট। যখন এই ব্যক্তিগুলো ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আসলে অনিয়ন্ত্রিত কেন হয়ে যায়? মানে তাদের অপারগতা কোথায়? তাদের কি খাদ্যাভ্যাসজনিত কোনো জটিলতা, নাকি জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে না এই কারণে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে ডায়াবেটিস একটা জীবনযাপন পদ্ধতির রোগ, আর আপনি শুধু ওষুধের মাধ্যমে এই রোগ কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে আপনার জীবনযাপন পদ্ধতির যে সঠিক পরিবর্তন সেটি আপনি অবশ্যই আনতে হবে। এর মধ্যে আমি কিন্তু আগে আলোচনা করেছি, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরি। বিশেষ করে আপনাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা আপনাকে সীমিত করতে হবে, বাদ দেওয়া যাবে না, কিন্তু সীমিত করতে হবে। এবং যেগুলো একেবারে চিনিযুক্ত খাবার সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। আপনাকে কার্বোহাইড্রেট যেটা খাবেন সেটাকে ভাগ করে ফেলতে হবে। আবার অন্য যে খাদ্য উপাদানগুলো সেগুলো কিন্তু পরিমাণ মতো খেতে হবে। তাহলে এটা আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন। এবং হচ্ছে সক্রিয় জীবনযাপন করা। আপনাকে প্রতিদিন কমপক্ষে আপনার কায়িক পরিশ্রম কিছু না কিছু করে, বিশেষ করে আমরা হাঁটার কথা বলি, যেহেতু হাঁটাটাই সবচেয়ে সহজ। তাহলে আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে কেউ হাঁটে, তাহলে কিন্তু সে শারীরিক পরিশ্রমের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যায়। এটা হতে যার ওজন স্বাভাবিক আছে, কিন্তু যার ওজন বেশি তার জন্য কিন্তু শারীরিক পরিশ্রম বাড়াতে হবে এবং খাবারের পরিমাণটাও একটু কম নিতে হবে। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সব রোগী পাই, তাদের ক্ষেত্রে এই যে জীবনযাপন পদ্ধতির যে পরিবর্তনটা করা জরুরি সেটা তারা করতে পারেন না বলেই তাদের ডায়াবেটিসটা বেশি নিয়ন্ত্রণে থাকে না। আমাদের দেশের অধিকাংশ বাবা মারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেখা যায় তারা রিল্যাক্স লাইফ লিড করে, কিংবা খুব একটা কায়িক পরিশ্রম করতে চায় না, যেমনটি আপনি আগে বলছিলেন। তো একটু কথা বলবো যে যদি ডায়াবেটিসকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, কী কী ধরনের জটিলতা হতে পারে জানবো। তবে স্যার, সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে যদি ডায়াবেটিসকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে কী কী ধরনের জটিলতা হতে পারে এটি থেকে? আসলে আপনি যেটা বলেছেন, আসলে ডায়াবেটিস রোগীরা খুব উদাসীন থাকে এই কারণে যে জটিলতা বেশিরভাগ দীর্ঘমেয়াদী। অর্থাৎ আপনি যদি অনেক দিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু জটিলতাগুলো দেখা দেয়। এই কারণেই মানুষ দেখা যায় যে ডায়াবেটিস রোগীরা তাদের নিয়ন্ত্রণের ব্যাপারে উদাসীন থাকে। আর যে জটিলতা আপনি বলেছেন যে আসলে ডায়াবেটিস করতে পারেন এমন কোনো জটিলতা নেই, আপনি পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা করতে পারে। তবে যেসব জটিলতাকে আমরা বেশি গুরুত্ব দিই তার মধ্যে একটা হচ্ছে হার্টের জটিলতা। দেখা যায় যে অনেকের হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি জটিলতা, কিডনি ফেইলিওর হতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এর বাইরে আপনার লিভারে চর্বি জমা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, ঘা ক্ষত শুকাতে দেরি হতে পারে, চোখের সমস্যা হয়, চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে। তাই কাজে আসলে ডায়াবেটিস করতে পারে না এমন কোনো জটিলতা নেই। একদমই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বৃদ্ধ বাবা মায়েরা কমপ্লেন করে যে তাদের পা ঝিনঝিন করছে, চিনচিন করছে, পায়ে কোনো বোধ শক্তি পাচ্ছে না, এবং অনেক কষ্ট, শুধুমাত্র পায়ে না, হাতের প্রত্যেকটা আঙ্গুলে। স্যার, এই জটিলতাটা আসলে কি ডায়াবেটিস থেকে হতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনি যেটা বলেছেন সেটাকে আমরা বলি নিউরোপ্যাথি,
অর্থাৎ আমাদের শরীরে যে সংবেদনশীলতা সেটা তো নার্ভের উপরে নির্ভর করে। তো ডায়াবেটিস করে কি সেই সংবেদনশীলতাগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে কিন্তু এই যে অনেকেই বলে যে ঝিমঝিম করে, অনেকে বলে যে আমি বোধ শক্তি আমার কমে গেছে, আমি টের পাই না যে আমার পায়ে কি হচ্ছে, আমার হাতে কি হচ্ছে। এগুলো কিন্তু ডায়াবেটিসের কারণে হতে পারে। এবং স্যার যে সমস্যাটার কথা বললেন, এটা থেকে পরিত্রাণের কোনো উপায় রয়েছে কিনা? আসলে পরিত্রাণ হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে দেখা যাবে জটিলতার সংখ্যা কম হবে। আর আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু জটিলতা বাড়তেই থাকবে। আচ্ছা আচ্ছা, মানে ডায়াবেটিস রোগীদের এই জন্য পায়ের যত্ন নেওয়া, হাতে পায়ের যত্ন নেওয়া, কি বিশেষ করে নার্ভের যত্ন নেওয়াটা খুব বেশি জরুরি। এবং পাশাপাশি আলাদা করে আসলে আমরা পায়ের যত্নের কথা বলি এই কারণে, কারণ ডায়াবেটিস রোগীদের আমরা হাঁটার কথা বলি। এখন হাঁটতে গেলে কিন্তু যদি কখনো পায়ে আঘাত লাগে তাহলে দেখা যায় সেখান থেকে দীর্ঘমেয়াদী ঘা তৈরি হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক রোগীর পাও কেটে ফেলতে হয়, আচ্ছা, কারণ ক্ষত দেখা যায় ছড়িয়ে পড়ে, যার ফলে কিন্তু দেখা যায় অনেক সময় অঙ্গহানি হয়ে যায়। এ কারণে আমরা পায়ের যত্নের কথা বেশি বলি। এমনিতে একজন ডায়াবেটিস রোগীর অবশ্যই সাধারণ যে স্বাস্থ্যবিধি সেগুলো অবশ্যই মেনে চলা উচিত। স্যার যে সমস্ত পরিবারে বৃদ্ধ বাবা মারা রয়েছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিংবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত, আসলে এই পরিবারটির কতটুকু ভূমিকা রয়েছে নিয়মিত ওষুধ খাওয়ানো কিংবা সঠিকভাবে ডায়েটের ব্যাপারে? আপনি ঠিকই বলেছেন, আসলে বয়স্ক রোগীদের ক্ষেত্রে আলাদা যত্নের প্রয়োজন হয়, বিশেষ করে যারা নিজের যত্ন নিজে নিতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের সদস্যদের ভূমিকা খুব বেশি জরুরি। আর আপনি জানেন যে বয়স্ক রোগীদের কিন্তু আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার একটা প্রবণতা থাকে। হয়তো দেখা যাচ্ছে যে উনি ওষুধ খেতে ভুলে যাচ্ছেন, উনি হয়তো খাবার খেতে ভুলে যাচ্ছেন, ওনার যেটুকু খাবার খাওয়ার কথা উনি হয়তো সেটুকু খাবার খাচ্ছেন না। আমরা কিন্তু ডায়াবেটিস রোগীদের বলি আপনার খাবারটা পরিমাণ মতো হতে হবে, অর্থাৎ আপনার ক্যালোরি আপনি প্রতিদিন যেরকম খান আপনার কিন্তু প্রতিদিন সেরকম ক্যালোরি খেতে হবে। তো দেখা যায় যে এসব ক্ষেত্রে অনেক সময় বয়স্ক রোগীরা নিজেদের যত্ন নিজেরা নিতে পারেন না, যার ফলে কিন্তু বয়স্ক রোগীরা হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের গ্লুকোজ কমে যাওয়ার ঝুঁকিতে যেমন থাকেন, তেমনি আবার হাইপারগ্লাইসিমিয়া বা রক্তের গ্লুকোজ বেড়ে যাওয়ার ঝুঁকিতেও থাকেন। তো কাজে এই সমস্ত ঝুঁকি কমাতে গেলে পরিবারের সদস্যদের অবশ্যই তাদের সমর্থন দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। নিশ্চয়ই, এবং পাশাপাশি নিয়ম করে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা পরিবারের প্রত্যেকটি ব্যক্তির। এটা হলে সবচেয়ে ভালো হয়। নিশ্চয়ই। স্যার একটি বিষয় যে আপনি তো বারবার হাইপোগ্লাইসেমিয়ার কথা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে হঠাৎ করে হাইপোগ্লাইসেমিক হতে পারে একজন ব্যক্তি, তাহলে হাইপোগ্লাইসেমিক হচ্ছে কিনা বিশেষ কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবে? ঠিকই বলেছেন, আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের একটা ঝুঁকি হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাদের কিন্তু ডায়াবেটিস যেমন বেড়ে যায় আবার কমেও যায় খুব দ্রুত। তো এটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। আর হাইপোগ্লাইসিমিয়ার কথা আমরা এই জন্য খুব বেশি করে বলি কারণ একটা হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার মস্তিষ্কে রক্ত যে গ্লুকোজের সাপ্লাই সেটা কিন্তু কমে যায়, এবং যার ফলে কিন্তু আমাদের মস্তিষ্কের যে কোষ সেগুলো কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এবং একটা হাইপোগ্লাইসেমিয়া রোগীর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এসব কারণে আমরা বলি যে ডায়াবেটিস যারা নিয়ন্ত্রণ করবে তারা অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া মুক্ত থাকতে হবে। আর হাইপোগ্লাইসেমিয়া কীভাবে হচ্ছে এটা কীভাবে আমরা বুঝবো? কিছু লক্ষণ থেকে আমরা বুঝতে পারি। যেমন আছে বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে, তার ঘাম হতে পারে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, তার দুর্বল লাগবে এবং তার দেখা যায় মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না। তো এই ধরনের যখন অবস্থা হবে তখন আমরা বুঝি যে তার হাইপোগ্লাইসেমিয়া। বিশেষ করে আমরা যখন দেখবো যে আমরা রমজান মাসে যখন রোজা রাখি তখন আমরা দেখবো যে যখন ইফতার আগ মুহূর্তে কিন্তু আমাদের অনেকের এই ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এই ধরনের লক্ষণগুলো হলে আমরা বুঝবো যে রোগীর হাইপোগ্লাইসেমিয়া। ব্রেনে যদি কোনোভাবে গ্লুকোজের মাত্রা কমে যায়, দীর্ঘ সময় পানি না খেয়ে থাকার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে, সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ হলে তাৎক্ষণিকভাবে করণীয় কি স্যার? বিশেষ করে গ্লুকোজ কমে গেলে, হ্যাঁ, যদি আপনার এরকম হয় যে কারো এরকম লক্ষণ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই কোনো ক্যালোরি গ্রহণ করতে হবে। অর্থাৎ উনি যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান বা চিনিযুক্ত খাবার খান তাহলে কিন্তু দেখা যায় রক্তের গ্লুকোজ আবার পরিমাণ বেড়ে গিয়ে তার হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিটা কমে যাবে। তার মানে তাৎক্ষণিকভাবে পানি, চিনি কিংবা চিনি জাতীয় যে কোনো ধরনের খাবার যদি খাওয়ায় তাহলে তাৎক্ষণিকভাবে এটা উপকার মিলবে। স্যার একটি বিষয় জানতে চাই যে এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এবং অনিয়ন্ত্রিত থাকা প্রত্যেকটা বিষয় বারবার আপনি বলছিলেন যে ডিপেন্ড করে আমাদের জীবনটা কতটুকু নিয়মতান্ত্রিক, কতটুকু পরিমিত খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত। একটু আমাদের দেশের প্রত্যেকটি বাবা মার উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন যে আসলে তারা কোন ধরনের জীবনযাপন করলে, কোন ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হলে ডায়াবেটিসটিকে নিয়ন্ত্রিতভাবে রেখে সুস্থ জীবনযাপন করতে পারে? আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমি তো বলেছি যে ডায়াবেটিস একটা জীবনযাপন পদ্ধতির রোগ। তো কাজে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন আপনাকে আনতেই হবে। আপনাকে অবশ্যই সক্রিয় জীবনযাপন করতে হবে। আপনার যদি প্রতিদিন কায়িক পরিশ্রম, আগেই বলেছি, কমপক্ষে 30 থেকে 40 মিনিট আপনি হাঁটাহাঁটি করে জোরে হাঁটেন তাহলে কিন্তু আপনার প্রতিদিনের কায়িক পরিশ্রমের চাহিদাটা পূরণ হয়ে যায়। এর বাইরে কিন্তু আপনাকে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, সুষম খাবার গ্রহণ করতে হবে। আপনার কার্বোহাইড্রেট বা শর্করাজাত খাবারের পরিমাণ পরিমিত করতে হবে।
আপনার এই যে শর্করা যাবে খাবারটাকে ভাগ করে খেতে হবে। আমরা 3 বেলা খুব বেশি করে খাই, সেটা আমরা বাদ দিয়ে আমরা সেই খাবারটাকে ভাগ করে 6 বার 7 বারে খাবো। আমরা আমিষজাতীয় খাবার গ্রহণ করব। আমরা চর্বিজাতীয় খাবার, বিশেষ করে প্রাণীর যে চর্বিগুলো, সেগুলো আমরা অবশ্যই পরিমিত পরিমাণে খাবো এবং প্রচুর পরিমাণে পানি পান করব এবং প্রচুর তাজা ফল এবং শাকসবজি খাবো, যেটা আমাদের ভিটামিন এবং খনিজ লবণের চাহিদাকে পূরণ করবে। তো এটা হচ্ছে আমাদের একজন ডায়াবেটিস রোগী তার হচ্ছে জীবন পদ্ধতি হওয়া উচিত। একদমই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ডায়াবেটিসটি নিয়ন্ত্রিত না থাকার কারণে অ্যাসোসিয়েটেড এত এত ডিজিজ হয়ে যায়, চোখ থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে ডায়াবেটিস। তাই অবশ্যই শুরুতে যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা একটা করে ডিজিজ থেকে মুক্ত থাকতে পারবে। স্যার, আমাদের সমাজে বয়স্ক ব্যক্তিদের ডায়াবেটিস নিয়ে প্রচলিত কোনো মিথ রয়েছে কি, যেটি নিয়ে আমরা সবসময় ভুল করে থাকি? হ্যাঁ, আমাদের ডায়াবেটিস রোগীদের যে অনেকের যে ধারণা যে ডায়াবেটিস হয়তো এটা হবেই বয়সের সাথে সাথে, বা হয়তো ডায়াবেটিস বয়সে হইলে সেটার জন্য তেমন কিছু করণীয় নেই। আসলে এটা সবচেয়ে ভুল ধারণা। আসলে ডায়াবেটিস যে সবার হবে তা কিন্তু না। আমাদের সাথে দেখবেন যে অনেক বয়স্ক রোগী উনি কিন্তু ডায়াবেটিস মুক্ত আছেন। তার মানে কেন, ওনার জীবনযাপন পদ্ধতিটাই ছিল এরকম যে উনি ডায়াবেটিস প্রতিরোধ করতে পেরেছেন। কাজে ডায়াবেটিস সবার ক্ষেত্রে প্রতিরোধযোগ্য যদি উনি চেষ্টা করেন। আর যদি একবার ডায়াবেটিস হয়ে যায়, সেটা এখন ওনার বয়স যতই হোক না কেন, অবশ্যই তার চিকিৎসা করতে হবে। আমি যে চিকিৎসা পদ্ধতি এবং জীবনযাপন পদ্ধতির কথাগুলো বললাম, সেগুলো কিন্তু একজন বয়স্ক রোগীর ক্ষেত্রেও সমাবে প্রযোজ্য। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি। জানতে চাই যে ডায়াবেটিসে এত এত ব্যক্তি আক্রান্ত, প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি সদস্য কোনো না কোনো সদস্য ডায়াবেটিস রোগে ভুগছে। বাংলাদেশে আসলে এই মুহূর্তে ডায়াবেটিসের বর্তমান প্রেক্ষাপটটি কীরকম? আমরা কি উন্নত হতে পেরেছি? আপনি আসলে খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে আমি তো বললাম যে আমাদের প্রায় 1.5 কোটি ডায়াবেটিস রোগী। এই ডায়াবেটিস রোগীর জন্য যে চিকিৎসা ব্যবস্থা সেটা অবশ্যই অপ্রতুল, সেটা বলতেই হবে। তবে আসার কথা হচ্ছে যে এখন কিন্তু অনেক বেশি সুযোগ বেড়েছে। বিশেষ করে আমি যদি সরকারি পর্যায়ের কথা বলি, তাহলে কিন্তু দেশের প্রধান সমস্ত মেডিকেল কলেজে আলাদা করে ডায়াবেটিস হরমোন বিভাগ আছে, যেখানে কিন্তু ডায়াবেটিস রোগীরা সেবা নিচ্ছে। এর বাইরেও কিন্তু জেলা সদর হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞরাও আছেন, তারা কিন্তু ডায়াবেটিস রোগীর সেবা দিচ্ছেন। উপজেলা পর্যায়েও কিন্তু ডায়াবেটিস রোগীরা সেবা পাচ্ছেন এবং উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে কিন্তু আপনার ডায়াবেটিসের অনেকগুলো ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনি জেনে খুশি হবেন, সরকার থেকে কিন্তু বিনামূল্যে এই ওষুধগুলো দেওয়া হচ্ছে। আর এর বাইরে আমি বলবো যে আমাদের একটি বেসরকারি ইনস্টিটিউট আছে, যেটা বারডেম আমরা বলি, বারডেমে কিন্তু প্রচুর রোগীরা সেবা নিচ্ছেন এবং আমরা চেষ্টা করছি, যাতে আমাদের সরকারের সাথে আমরা আলোচনা করেছি এবং আমাদের প্রস্তাবনা আছে যে সরকারি পর্যায়ে একটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ইনস্টিটিউট তৈরি করার, যার ফলে ওখানে ডায়াবেটিস রোগীরা স্বল্প মূল্যে সেবা পাবেন। কাজেই উদ্যোগ কিন্তু অনেক আছে, তো সেগুলো বাস্তবায়নের আসলে যদি করতে পারি, তাহলে দেখা যাবে যে সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে কিন্তু আসলে ডায়াবেটিস রোগীরা সঠিক সেবাটি পাবেন নিঃসন্দেহে। এবং এটি আমাদের জন্য আনন্দের বিষয় যে বাংলাদেশে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিসের ওষুধ প্রদান করা হয়। এবং আমরা আপনাদের হাত ধরে সামনে আরও ভালো অবস্থানে ডায়াবেটিস রোগীদের দেখতে চাই এবং আপনারা সেই জায়গা থেকে প্রত্যেকটি রোগীদের সুস্থ থাকার কারিগর। আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আরটিভিকে ধন্যবাদ যে একটি সুন্দর বিষয় আলোচনার সুযোগ আমাকে করে দিয়েছেন। প্রিয় দর্শক, মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান আছে এ পর্যন্তই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথার প্রেক্ষিতে আবারও বলতে চাই, আসুন নিয়মতান্ত্রিক জীবনযাপন করি, পরিমিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত এবং অবশ্যই বাসার প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ সদস্যদের বাড়তি সেবার জন্য প্রত্যেকে এগিয়ে আসি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV সাথেই থাকুন।